নমস্কার, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ এই পর্বে আমরা বিস্তারিত জানব আমাদের যে 34টি কোশ্চেন দেওয়া হয়েছে সেই কোশ্চেনের প্রথম 1 থেকে 16টি প্রশ্নের সঠিক উত্তর বিস্তারিত জানতে পারবো, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। এক নজরে যে 34টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, আমরা সবাই আগে থেকে জানি যে 34টি প্রশ্ন কি। লাইন নাম্বার থাকবে, বাড়ির নম্বর থাকবে, স্থানের বিবরণের মধ্যে এগুলো পড়বে। প্রথম প্রশ্ন, যেখানে বাড়ির অবস্থা দেওয়া হয়েছে, বাড়ির অবস্থা মেঝে, দেয়াল, ছাদের উপাদান, বাড়ির ব্যবহার, মালিকানা, ঘরের সংখ্যা, বিবাহ, দম্পতি, এগুলো দেওয়া হয়েছে। আমরা বাড়ির অবস্থান এগুলো দেখে নেব। প্রথমেই তো আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমাদের যাচাই করতে হবে আমাদের যে এইচএলবি দেওয়া রয়েছে অ্যাপে সেই এইচএলবি শো করছে কিনা। তারপর সেন্সাস গৃহ, আমাদের অনুমান একটি সেন্সাস গৃহ এখানে ইনপুট করতে হবে। তারপর লাইন নম্বরটি নিষ্ক্রিয় থাকবে, কারণ এটি অটোমেটিকভাবে সম্পূর্ণ হবে। আর গৃহ তালিকার প্রস্তুতিকরণ এবং গৃহ গণনা অ্যাপের পরবর্তী সকল স্ক্রিনের উপরে বাম কোণে প্রদর্শিত হবে বাড়ির নম্বর নথিভুক্ত করার নির্বাচন করার অপশানটি। এবার একজন গণনাকারী এমন কিছু বাড়ির সারিতে পৌঁছাবেন যেখানে স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে নম্বর দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের আগের পার্টেই বা আগের পর্বেই আমি বলেছি যে যদি কোনো শহর এলাকায় বা যদি কোনো পৌরসভা এলাকায় বাড়ির নাম্বার অলরেডি পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো বাড়ির নাম্বার দেওয়ার দরকার নেই, সেই বাড়ির নাম্বারই আমরা ইনপুট করব। নতুন সেন্সাস গৃহের নম্বর প্রদান। একজন গণনাকারী এমন একটা এলাকায় যাবেন যেখানে বাড়িগুলোর স্থায়ী কর্তৃপক্ষ দ্বারা কোনো নম্বর প্রদান করা হয়নি, সেখানেই আমরা কেবলমাত্র সিরিয়াল অনুযায়ী পরপর ধারাবাহিকভাবে নাম্বার প্রদান করব। বাড়ি আমাদের আগেই আমরা জেনেছি বাড়ি কাকে বলবো, সেই হিসাবে আমরা নাম্বার দেব। কোনো এক জায়গায় ইট বালি সিমেন্ট রয়েছে এবং চৌহদ্দির মধ্যে তাকে কিন্তু কখনো বাড়ি বলবো না। তাহলে বাড়ির নাম্বার কোথায় প্রদান করব? যেখানে স্থানীয় কর্তৃপক্ষ বা পৌরসভা কর্তৃক নাম্বার দেওয়া অলরেডি রয়েছে সেখানে করব না। কোথায় করব? যেখানে নাম্বার দেওয়া নেই। এখন দেখা যাচ্ছে সেই এলাকার স্থানীয় কর্তৃপক্ষ 10 নম্বর বাড়ির নম্বর দিয়েছে, 11 নম্বর বাড়ির নম্বর দিয়েছে, কিন্তু মাঝখানে সেই নম্বর দেওয়ার পরে পরবর্তী সময়ে একটি বাড়ি হয়েছে যে বাড়ির কোনো নম্বর পড়েনি। সেই বাড়ির ক্ষেত্রে কিন্তু আমরা নম্বর দেব। সেই নম্বর কখন দেব? একটি বাড়ি আগের বাড়িটি যদি 10 হয় তাহলে সেই বাড়িটির নাম্বার দেব 10/1। এই সেন্সাস গৃহ নম্বর অবশ্যই একটি 4 অঙ্কের ডিজিট, মানে 4 ডিজিট বা 4 অঙ্কের সংখ্যা হতে হবে। প্রয়োজনীয় সংখ্যার শুরুতে 0 ব্যবহার করতে হবে। 1, 2, 3 এরকম ভাবে চলবে না। যদি 1 নম্বর সেন্সাস গৃহ হয় তাহলে আমাদের দিতে হবে 0001 এবং সেটি ধারাবাহিকভাবে করতে হবে। প্রথমটিতে 0001 দিলাম, তারপরে টিকে 0002 দিলাম, তারপরে যে ঘর আসবে সেখানে 0002 না দিয়ে 0003 দিতে হবে। সেন্সাস গৃহ নম্বর নথিভুক্ত করার পর পরবর্তী বোতাম টিপলে একটি বার্তা প্রদর্শিত হবে যেখানে জিজ্ঞাসা করা হয় পরিবারটি স্বগণনা সম্পন্ন হয়েছে কিনা। মানে তারা অনলাইনে 1 থেকে 15 তারিখের মধ্যে যে সেলফ এনিমিনেশন সেটি করেছেন কিনা। তারা যদি সেটি করে থাকেন তাহলে তাদের একটি 12 ডিজিটের আইডি থাকবে, সেই আইডি নিয়ে আমাদের কাজ করতে হবে। তারা যদি না করে থাকেন তাহলে আমাদের এখানে অপশানে নো চুজ করতে হবে। তাহলে তারা করে থাকলে হ্যাজ অপশান চুজ করব, না করে থাকলে না অপশান চুজ করব। যদি পরিবারটি স্বগণনা সম্পন্ন করে থাকে তবে হ্যাঁ নির্বাচন করতে হবে। এবং এরপর প্রশ্ন 7, সেন্সাস গৃহের ব্যবহার, মানে সেন্সাস গৃহটা কি হিসেবে ব্যবহার করা হচ্ছে, বাসগৃহ নাকি বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার। 9 নম্বর প্রশ্ন চলে আসবে, স্বয়ংক্রিয়ভাবে আসবে 9 নম্বর প্রশ্ন। উত্তরদাতার কাছ থেকে স্বগণনা আইডি, এসি আইডি বা সেলফ এনিমিনেশন আইডি সংগ্রহ করে নির্দিষ্ট বক্সে নথিভুক্ত করতে হবে যদি তারা করে থাকেন। যদি স্বগণনা আইডি উপলব্ধ এর সঙ্গে মিলে যায় তবে পরিবারটি তথ্য মোবাইল অ্যাপে প্রদর্শিত হবে। মানে সেই আইডির সাথে যদি সেই ব্যক্তির নাম মিলে যায় আমাদের অপশানে বা আমাদের মোবাইল অ্যাপে তার সম্পূর্ণ তথ্য চলে আসবে। সেখানে ভুল সঠিক আমরা বিচার করে নেব। যদি কোনো কিছু ভুল হয় সেগুলোকে এডিট করতে পারবো। অর্থাৎ যে বাসিন্দা অলরেডি সেলফ এনিমিনেশন করেছেন এবং তিনি একবার যদি রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে তার এডিট করার কোনো অপশান নেই। সেক্ষেত্রে আমাদের কাছে যখন আসবে আমরা কিন্তু এডিট করার অপশান পাবো, আমরা তাকে সেটি এডিট করে তাদের সহযোগিতা করব। যদি পরিবারটি স্বগণনা সম্পন্ন না করে থাকে তবে গণনাকারীকে না নির্বাচন করতে হবে এবং মোবাইল অ্যাপে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করতে হবে।
এবার মেঝের প্রধান উপাদান, এখানে দেখুন পোড়াইটের মেঝে, সিমেন্ট, মোজাইক টালি, মাটি, সমস্ত 1/2 ধরন আপনাদের ছবি আকারে দিয়ে দেওয়া হলো যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। তাহলে এই অপশনে যেটি হবে সেটি আমরা 1 থেকে 7-এর মধ্যে আমরা চুজ করব। যে বহুতল বাড়ির ক্ষেত্রে বিভিন্ন তলের মেঝের উপাদান বিভিন্ন রকম হতে পারে। বহুতল বাড়িগুলির ক্ষেত্রে প্রতিটি সেন্সাস গ্রিডের মেঝের উপাদান আলাদাভাবে লিপিত হবে। অতএব যেটা বলা হচ্ছে, দেখা গেল যে বহুতল বাড়ির মধ্যে ফার্স্ট ফ্লোর টাইল, সেকেন্ড ফ্লোর মার্বেল, থার্ড ফ্লোর প্লাস্টার মানে সিমেন্ট দিয়ে তৈরি করা। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ফার্স্ট ফ্লোর যা হবে তাই দেবো সেই সেন্সাস হাউসের ক্ষেত্রে, সেকেন্ড ফ্লোর সেন্সাস হাউসের নথিভুক্ত করার জন্য তার যেটি হবে সেটি দেবো, এবং থার্ড ফ্লোরে নথিভুক্ত করার সময় যা হবে তাই দেবো। এবার দেওয়ালের উপাদান, দেওয়ালটা কি দিয়ে তৈরি? ঘাস, খড়, বাঁশ, প্লাস্টিক, মাটি, না কাঠ, না গাঁথনি করা এমনি পাথর দিয়ে, নাকি জিআই বা মেটাল শিটের তৈরি, নাকি পোড়াইটের তৈরি, নাকি কংক্রিটের তৈরি, নাকি অন্যান্য? এটি কি ধরনের ইট? এটা হচ্ছে পোড়াইট। তাহলে পোড়াইটের উপর যদি আমি প্লাস্টার করে দিই, প্লাস্টার করলে পোড়াইট দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে তো প্লাস্টার থাকছে, ভিতরে তো ইট থাকছে, পোড়াইট থাকছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু পোড়াইট দেবো। ছবিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে প্রথমটি পোড়াইট দিয়ে তার উপর প্লাস্টার করা এবং পরেরটি পাথর বা গাঁথনি করা। তাহলে প্রথমে দেখুন পোড়াইট দিয়ে তৈরি, তারপর সিমেন্টের ইট, যে বর্তমানে সিমেন্ট ইটগুলো এসছে সেই সিমেন্টের ইট দিয়ে তৈরি করা, তারপরে ঘাস বা খড় দিয়ে করা, পলিথিন দিয়ে করা, মোজাইক করা, মাটি দিয়ে করা, এবং তারপর ইট দিয়ে তার উপর প্লাস্টার করা। আলগা পাথর, পাথর গাঁথনি, কাঠবাস, কংক্রিট মানে পুরো ঢালাইকে আমরা কংক্রিট বলবো। আর ইট দিয়ে গাঁথা এবং তারপরে প্লাস্টার করা, ওটাকে আমরা পোড়াইট অপশানই চুজ করব, মানে 8 নম্বর অপশানে চুজ করব। এবার দেওয়ালের প্রধান উপাদান, দেওয়ালটি কি দিয়ে তৈরি করা? যে উপাদান বেশি ব্যবহার করে দেওয়ালটা গঠন করা হয়েছে সেই উপাদানই আমরা কিন্তু লিখব। মানে আমাদের এই সেন্সাস বিষয়টি হচ্ছে যে জিনিসটা বেশি করা হবে সেই জিনিসটাই প্রাধান্য দেওয়া। তাহলে দেওয়ালের প্রধান উপাদান হিসাবে কোড 1 থেকে কোড 5 দ্বারা নির্দেশিত উপকরণগুলো অস্থায়ী প্রকৃতির, আর কোড 6 থেকে কোড 9 দ্বারা নির্দেশিত উপকরণটি স্থায়ী প্রকৃতির। বহু ক্ষেত্রে বাইরের অংশে প্লাস্টার ও রং থাকার কারণে দেয়ালের প্রধান উপাদান সঠিকভাবে নির্ণয় করা কঠিন হয়। দেওয়ালের প্রধান উপাদান চিহ্নিত কিভাবে করব? শুধুমাত্র দেয়ালের বাইরের অংশটি দেখবেন না, যদি কোনো দেওয়াল প্লাস্টার বা রং করা থাকে তবে বাসিন্দার কাছ থেকে দেওয়ালটির প্রধান উপাদান আমাদেরকে জানতে হবে। দেওয়ালের বাইরের অংশ প্লাস্টার ও রং করা থাকলে এবং দেওয়ালের উপাদান বাইরে থেকে স্পষ্টভাবে বোঝা না গেলে তা জিজ্ঞাসাবাদ ও যাচাই করে নির্ধারণ করতে হবে। দেওয়াল মাটি বা কাঁচা ইট দিয়ে নির্মিত হতে পারে, তবে এতে সিমেন্টের প্লাস্টার করা এবং রং করা থাকতে পারে। সেই বিষয়ে বাড়ির যিনি জানেন তাকে জিজ্ঞাসা করতে হবে যে এটি কি দিয়ে তৈরি করা, তিনি যেটা বলবেন সেটা করতে হবে। তাহলে দেওয়াল গাঁথনি না করা পাথর দিয়ে তৈরি করা হতে পারে, যদি পাথরগুলো চুন বা সিমেন্ট মশলা দিয়ে গাঁথা না থাকে তবে কোড 5 নম্বর হবে। আর যদি দেওয়ালগুলো চুন বা সিমেন্ট মশলা দিয়ে যথাযথভাবে গাঁথনি যেমন করা হয় সেরকম ভাবে থাকে তাহলে কোড 6 নম্বর হবে। তাহলে বাড়িতে দুটি ভিন্ন উপাদান দিয়ে তৈরি দুটি দেওয়াল থাকলে যে দেওয়ালটির বেশি ব্যবহৃত হয় সেটির উপাদান কিন্তু আমাদের নথিভুক্ত করতে হবে এবং সেই হিসাবে কোড আমাদেরকে অপশন সিলেক্ট করতে হবে। এবার ছাদের প্রধান উপাদান দেখুন, একটি আছে মেশিনে তৈরি টালি এবং একটি হচ্ছে হাতে তৈরি টালি, দেশি টালি। টালির ধরন, এই হচ্ছে টালির ধরন। তাহলে সেটি প্রধান উপাদান হিসেবে গণ্য হবে যেটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাহলে কিছু ক্ষেত্রে সম্পূর্ণ বাড়ির ছাদটি কংক্রিট দিয়ে তৈরি হতে পারে, কিন্তু বাড়িটির কোনো একটি অস্থায়ী কাঠামোর ছাদ হয়তো খড়ের তৈরি। এসব ক্ষেত্রে ছাদের উপাদান কংক্রিট হিসাবেই গণ্য হবে। মানে বেশিরভাগ কংক্রিট থাকলে কংক্রিট দেবো, বেশিরভাগ যদি অন্য উপাদান থাকে তাহলে অন্য উপাদান দেবো। এবং একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, ধরুন 4তলা বাড়িতে একদম উপরের তলা টিন দিয়ে তৈরি করা, যে ব্লু কালারের টিন পাওয়া যায় সেই টিন বা অ্যাসবেস্টার বা কোনো কিছুতে তৈরি করা। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 1 থেকে 3 পর্যন্ত তলা আমরা কংক্রিট দেবো ছাদের উপাদান, কিন্তু 4 নম্বর তলা যখন আমরা করতে যাব তখন কিন্তু ছাদের উপাদান আমাদেরকে ওই টিন বা টালি বা যেটা হয় সেটা চুজ করতে হবে। তাহলে এখানে দেখুন এই আরেকবার দিয়ে দেওয়া হলো যে কোনটা কিসের তৈরি ছাদের উপাদান। এটা প্রথমটি ঘাস খড় এগুলো দিয়ে, প্লাস্টিক দিয়ে, তারপরটি কংক্রিট দিয়ে, তারপরেটি পাথর দিয়ে তৈরি, তারপরটি জিআই মেটাল মানে টিনকে এখানে বলা হচ্ছে জিআই মেটাল, এবং একটা তারপরে কংক্রিট। আর এই কোড বলতে এই যে অপশনগুলোকে আমরা কোড বলছি 1 থেকে 9 পর্যন্ত, এবং তারপরে 0 আছে, এগুলোকে আমরা কোড বলছি। এই ধরনের বাড়ি আমরা পাহাড়ি অঞ্চলে বেশি দেখতে পারবো। এটা হচ্ছে স্লেট পাথর দিয়ে তৈরি করা বাড়ি। ছাদের প্রধান উপাদান এখানে কি দেখা যাচ্ছে? সামনেটা টালি, মানে ছাদটার সামনেটা টালি দিয়ে কিছুটা অংশ আবৃত রয়েছে এবং ভিতরেরটা কংক্রিট। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে নিচতলার ছাদ কাঠ দিয়ে তৈরি হয়েছে কিন্তু উপরতলার ছাদটি কংক্রিট দিয়ে তৈরি হয়েছে,
এক্ষেত্রে ওই বাড়ির অবস্থিত সেন্সাস গৃহের ছাদটি কংক্রিট দ্বারা নির্মিত হিসাবে গণ্য করা হবে। যদি প্রতিটি তলা পৃথক পৃথক সেন্সাস গৃহ হিসেবে ব্যবহৃত হয় তবে নিচতলায় সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান হবে কাঠ এবং উপরের তলার সেন্সাস গৃহের প্রধান উপাদান হবে কংক্রিট। তাহলে যে কথাটা একটু আগের স্লাইডে আমি বলছিলাম যে একটি যদি সেন্সাস গৃহ হয় তাহলে তার উপরের তলায় যে আবরণ দিয়ে ছাদটি রয়েছে সেই আবরণের নাম লিখব, কিন্তু সেখানে যদি সেন্সাস হাউস দুটি হয় কিংবা তার বেশি হয় তাহলে প্রত্যেকটি সেন্সাস হাউসের উপরে কি দ্বারা আবৃত সেই হিসাবে আমরা কিন্তু নির্বাচন করব। ছাদ মেশিনে তৈরি টালি হতে পারে, আবার পোড়া ইটের দেওয়ালও হতে পারে। তাহলে টালির উপরে ব্যবহৃত পলিথিন বা ইটকেও বিবেচনা করতে হবে। এটি দেখে নিন, এটা তো কোড নাম্বার একই হবে। দেওয়াল ঘাস দিয়ে তৈরি, ঘাস খড় বা ওই পাশের চটা দিয়ে তৈরি, আর পোড়া ইটের তৈরি এটি দেওয়ালটা। এবার ব্যবহারের ভিত্তিতে জনগণনা গৃহের শ্রেণীবিন্যাস। আমরা যখন 7 নম্বর প্রশ্নে আসব তখন আমরা দেখতে পারবো সেখানে অপশন থাকবে বাসগৃহ, তারপরে দেখবো বাসক সহ অন্যান্য ব্যবহার, তারপরে দেখবো অবাসগৃহ। তাহলে অনেক বড় বড় পাইকারি বাজারগুলির ক্ষেত্রে সেই সব দোকান বা অফিসগুলিতে কর্মরত ব্যক্তিরা রাতের বেলায় এগুলিকে বাসগৃহ হিসেবে ব্যবহার করেন। এই জাতীয় স্থানগুলোকে কিন্তু বাসগৃহ সহ দোকান বা বাসগৃহ সহ অফিস ইত্যাদি হিসেবে নির্বাচন করতে হবে। বাসগৃহ ছাড়া অন্য ব্যবহারটি একটি বিবরণ দিয়ে নির্দিষ্ট করতে হবে, যেমন মুদির দোকান বা কাপড়ের দোকান বা ঔষধালয়। এবার দেখুন, কোনো সেন্সাস গৃহ এমন হতে পারে যেগুলো বছরে কোনো নির্দিষ্ট সময় কিছু বিশেষ কাজের জন্য ব্যবহৃত হয়, কিন্তু গৃহতালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনার সেই কাজ হয় না। তেলের ঘানি, ছাউনি, এগুলো এমন সেন্সাস গৃহগুলোকে চিহ্নিত করতে ভালোভাবে অনুসন্ধান করতে হবে। যদি কোনো হোটেল বা লজ বা গেস্ট হাউস বসবাসকারীদের স্বাভাবিক বাসস্থান হিসাবে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রেও বাসস্থান সহ হোটেল কিংবা বাসস্থান সহ লজ কিংবা বাসস্থান সহ গেস্ট হাউস বা অতিথিশালা বা প্রযোজ্য হবে তাই লিখতে হবে। প্রাতিষ্ঠানিক পরিবার হলে প্রাতিষ্ঠানিক পরিবার বিকল্পটি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে 11 নম্বর অবধি প্রশ্নের উত্তর নথিভুক্ত করতে হবে। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক পরিবারের জন্য একটি 9 নম্বর প্রশ্নের পরিবারের নম্বর 999 বরাদ্দ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্র সাধারণত পরিবার, যেসব সেন্সাস গৃহ বসবাস বা বাসগৃহ অন্য উদ্দেশ্য বাসস্থান ব্যবহার করা হয় সেগুলিকে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা হিসাবে নির্বাচন করতে পারবো আমরা। ভালো কোড 1, যদি গৃহটি ভালো হয় তাহলে 1 দেব। বাসগৃহ 2 দেব যদি একটু মেরামতের প্রয়োজন হয়, এবং ক্ষতিগ্রস্ত বাড়িতে আমরা 3 নম্বর দেব। বাসগৃহ আর বাসগৃহ সহ অন্যান্য ব্যবহারের সকল সেন্সাস গৃহের জন্য অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে একটি পরিবার সংখ্যা চলে আসবে। যদি বিকল্পটি বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার থাকে সাথে প্রাতিষ্ঠানিক থাকে তাহলে প্রাতিষ্ঠানিক পরিবারের জন্য অ্যাপটি পরিবার নম্বর 999 দেবে। যদি বিকল্পটি হয় বাসগৃহ সহ অন্য ব্যবহার সাথে যদি তালাবন্ধ থাকে তাহলে অ্যাপটি কোনো পরিবার সংখ্যা দেবে না। যদি বিকল্প হয় বাসগৃহ সহ অন্য ব্যবহার সাথে প্রাতিষ্ঠানিক এবং তালাবন্ধ উভয়ই, তাহলে অ্যাপটি কোনো পরিবারের নম্বর দেবে না, কারণ এটি তালাবন্ধ। তাহলে প্রাতিষ্ঠানিক যদি তালাবন্ধ থাকে তাহলেও নাম্বার দেবে না, আর বাসগৃহ অন্যান্য ব্যবহার তালাবন্ধ থাকলে তবুও অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে নাম্বার দেবে না, মানে অটোমেটিক ভাবে নাম্বার দেবে না। কিন্তু বাসগৃহ আর অন্যান্য ব্যবহারটা আমরা চুজ করলাম এবং তার সাথে দিলাম যে প্রাতিষ্ঠানিক ব্যবহার, তাহলে কিন্তু 999 অটোমেটিক ভাবে চলে আসবে। প্রতিটি সাধারণ এবং প্রাতিষ্ঠানিক পরিবারে মোট কতজন বসবাসকারী সাধারণ বাস করে সেই হিসাবে আমরা দেখব লিঙ্গ বর্ণ নির্বিশেষে সেই বাড়িতে যতজন বসবাস করে সেই হিসাবে আমরা এখানে নথিভুক্ত করব। পরিবারের প্রধানকে, একটি পরিবারের প্রধান সেই পরিবারের যিনি প্রতিপালনের প্রধান দায়িত্ব বহন করেন, তিনি বাবাও হতে পারেন এবং উপযুক্ত সন্তান হতে পারেন যিনি পরিবারটাকে চালান, তিনিও কিন্তু বাড়ির প্রধান হিসাবে গণ্য হবে। 12 নম্বর প্রশ্নে পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধান যিনি যে লিঙ্গের মানুষ সেই লিঙ্গটাকে আমাদের চুজ করতে হবে, এবং তারপর পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত উপজাতি নাকি অন্যান্য সেই হিসাবে আমাদের চিহ্নিত। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে বিশেষ করে আমাদের মনে রাখতে হবে যে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য প্রযোজ্য তপশিলি জাতি বা এসসি এবং তপশিলি উপজাতি বা এসটি তালিকা উপলব্ধ থাকবে। উত্তরদাতার দেওয়া জাতি উপজাতির নাম প্রদত্ত তালিকায় মিলিয়ে দেখতে হবে আমাদের। তপশিলি জাতির সদস্য কেবলমাত্র হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্মাবলম্বী থেকেই হতে হবে, এবং তপশিলি জাতির সদস্য কোনো ধর্মাবলম্বী হতে পারেন। তপশিলি জাতির সদস্য যে কোনো ধর্মাবলম্বী হতে পারেন। আর ভুল আছে, তপশিলি জাতির সদস্য কেবলমাত্র হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বী থেকেই হবেন। আর এখানে হবে তপশিলি উপজাতি
সদস্য যে কোনো ধর্মাবলম্বী হতে পারেন। পরিবারের প্রধান প্রদত্ত উত্তরের সত্যতা যাচাই করার জন্য তার ধর্ম সম্পর্কে প্রশ্ন করা যেতে পারে। যদি পরিবারের প্রধান তপশিলি জাতি বা তপশিলি উপজাতি কোনোটিরই অন্তর্ভুক্ত না হন তবে কোর্ট সেই নথিভুক্ত করতে হবে। গৃহের মালিকানার বিবরণ। নিজস্ব বাড়ি থাকলে আমরা 1 নম্বর চুজ করব, ভাড়া বাড়ি হলে 2 নম্বর বা 3 নম্বর, এবং মালিকানার অন্যান্য ভিত্তি হলে 4 নম্বর চুজ করব। বসবাসের ঘরের সংখ্যা, শুধুমাত্র বসবাস করছে সেই ঘরের সংখ্যা আমরা নির্বাচন করব। রান্নাঘর, তারপর গ্যারাজ, এগুলো কিন্তু আমরা বসবাসের ঘর হিসাবে ব্যবহার করব না। এই এখানে দিয়েই দিয়েছে যে রান্নাঘর, ভাড়ার ঘর, স্নানঘর, যাতায়াতের পথ, শৌচালয়, বারান্দা, এগুলো কি কিন্তু আমরা ঘর হিসাবে চিহ্নিত করব না, মানে বসবাসের ঘর হিসাবে চিহ্নিত করব না। এবার পরিবারে কজন দম্পতি রয়েছেন? বিবাহের মাধ্যমে থাকতে পারেন, লিভ-ইন সম্পর্কেও থাকতে পারেন। যদি লিভ-ইন সম্পর্কে থাকেন তাহলে সেক্ষেত্রেও আমরা দম্পতি ধরবো। বৈবাহিক সূত্রে থাকলেও আমরা কিন্তু সেখানে দম্পতি ধরবো। এবার কয়েকটি প্রশ্ন আমরা এক নজরে দেখে নিই। যে লাইন নম্বরটা কি? এটি স্বয়ংক্রিয় অ্যাপের মাধ্যমে প্রদান করা হয়, মানে অটোমেটিক ভাবে অ্যাপ নম্বরে আসবে। বাড়ির নাম্বার আমাদেরকে লিখতে হবে, CN দিয়ে তারপরে আরম্ভ করতে হবে। এবং সেন্সাস গৃহ নম্বর অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। মূল প্রবেশদ্বারে এটি মার্কার পেন দিয়ে লিখতে হবে, মানে বাড়ির মূল প্রবেশদ্বার, সেন্সাস হাউসের প্রবেশদ্বারের পাশে আমাদের লিখতে হবে। বাড়ির প্রধান উপাদান, মেঝের উপাদান কি সেটা আমাদের লিখতে হবে। দেওয়ালের প্রধান উপাদান কি, ছাদের প্রধান উপাদান কি, এগুলো আমরা আগেই আলোচনা করে এসেছি। 7 নম্বরে ছিল হচ্ছে সেন্সাস গৃহের প্রকৃত ব্যবহার। 8 নম্বরে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কেমন। 9 নম্বর পরিবারের সংখ্যা। 10 নম্বর সেখানে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কজন। 11 নম্বর প্রশ্ন থাকবে প্রাতিষ্ঠানিক পরিবারের ক্ষেত্রে পত্রিকা লিখতে হবে, মানে পরিবারের প্রধানকে তাই লিখতে হবে। আর হোস্টেল মেস হলে সেখানে সুপারিনটেন্ডেন্টের নাম লিখতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ দিতে হবে। 13 নম্বর প্রশ্নে পরিবারের প্রধান কোন জাতিভুক্ত সেটা লিখতে হবে। তপশিলি জাতি হলে তপশিলি, উপজাতি হলে উপজাতি, অন্যান্য হলে অন্যান্য। 14 নম্বর প্রশ্নে গৃহের মালিকানা তার নিজের বাড়ি না ভাড়ার বাড়ি সেটা লিখতে হবে। এবং 15 নম্বর প্রশ্নে শুধুমাত্র ঘর গণনা করতে হবে। এবং 16 নম্বর প্রশ্নে তারা কি সম্পর্কে রয়েছেন, লিভ-ইন সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কে, এবং সেটি কটি পরিবার রয়েছে সেটি ওখানে দিতে হবে। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অবিবাহিত যৌথ সম্পর্কে লিভ-ইন থাকা দম্পতিদের এখানে গণ্য করতে হবে। আবার বৈবাহিক সূত্রে থাকলেও তাদেরকে গণ্য করতে হবে। নমস্কার, তাহলে আজকে এই পর্যন্ত। আবার আসবো পরবর্তী একটি পর্ব নিয়ে। সাথে থাকুন, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।